একটা রহস্যময় দ্বীপ যেখানে শুধু মহিলাদের বাস। এই দ্বীপ থেকেই একদিন এডওয়ার্ড তার এক্স ফিয়ন্সের থেকে আচমকা একটা চিঠি পায় যে তার মেয়ে দ্বীপ থেকে নিখোঁজ হয়ে গেছে। এড পেশায় পুলিশ অফিসার হওয়ায় রহস্য উদ্ঘাটন করতে পারি দেয় সেই অচেনা দ্বীপে, কিন্তু সে জানত না এই সিদ্ধান্ত তার জীবনে কি ভয়ানক বিভীষিকা ডেকে আনতে চলেছে। কি হয়েছিল এডওয়ার্ডের সাথে, মেয়েটা কিভাবে নিখোঁজ হলো, আর এই দ্বীপের রহস্য কি? বলছিলাম কাল্ট ক্লাসিক মুভি দ্য উইকার ম্যানের কথা। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা হরর বাদে অন্য মুভি দেখতে পছন্দ করো তারা আমার সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলাতে ভিজিট করো, লিংক কমেন্ট ও ডেসক্রিপশনে রইল। গল্পের শুরুতে আমাদের একজন ডিউটিরত পুলিশ অফিসার এডওয়ার্ড মালাসকে দেখানো হয়। টিফিন সেরে সে রোডে পেট্রোলিং করতে ব্যস্ত। এমন সময় এক অচেনা কারোর গাড়ি থেকে একটা পুতুল পড়ে যেতে দেখে এড সেটাকে কুড়িয়ে তাদের গাড়ি থামালো। দেখে একটা বাচ্চা মেয়ে ও তার মা অন্য শহরে শিফট করছে। মেয়েটাকে পুতুল ফিরিয়ে তাদের সাবধানে যেতে বলে এড ফিরতে যাবে, তখনই মেয়েটা আবার দুষ্টুমি করে পুতুলটা ফেলে দেয়। এড হাসি মুখে পুতুলটা তুলতে যেতেই গাড়িটায় একটা ট্রাক এসে ধাক্কা মারে। এড ওদের দুজনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনা এডের জীবনে প্রচণ্ড খারাপ প্রভাব ফেলে, যার ফলাফল মানসিক রোগ। তাই বেশ কিছুদিন আন্ডার ট্রিটমেন্ট থাকার পর পুলিশের কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর 1-2 মাস কেটে গেলেও এডের এখনও হ্যালুসিনেশন হয় এবং নিয়মিত এর জন্য ওষুধও খেতে হচ্ছে। একদিন এক অফিসার এডের সাথে দেখা করতে এলে ওর নামে আসা বেশ কয়েকটা দরকারি কাগজ আর সাথে একটা চিঠি দিয়ে যায়। অফিসার চলে যাওয়ার পর বেলায় কাগজগুলো নিয়ে বসলে দেখে এডের এক্স ফিয়ন্সে উইলো চিঠি পাঠিয়েছে। তাদের বেশ কয়েক বছর হলো সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, তারপর থেকে কোনো কথাবার্তা হয়নি। তাই সেখানে এই চিঠি এডকে ভাবিয়ে তুলল। চিঠিতে লেখা তার মেয়ে রোয়ান বিগত 2 সপ্তাহ ধরে নিখোঁজ। উইলো সামারজাইল নামের একটা ছোট্ট দ্বীপে থাকে, আর এইখানেই সে ছোট থেকে মানুষ হয়েছে। শহর থেকে দূর সামারজাইল প্যাসিফিক নর্থ ওয়েস্টের একটা প্রাইভেট আইল্যান্ড, যেখানে ফার্মারদের একটা কমিউনিটি থাকে। ছোট রোয়ানের পক্ষে কোনো মতেই এইখান থেকে পালানো সম্ভবই নয়, এমনকি তার কমিউনিটি এই ব্যাপারে কোনো হেল্পও করছে না। তাই তার এডের সাহায্যের দরকার। পুলিশ অফিসার হওয়ার কারণে সে এই প্রস্তাব খারিজ করতে পারে না। তবে অদ্ভুত ব্যাপার হলো, সামারজাইল এতটাই প্রাইভেট আইল্যান্ড যে সেইখানে লোকের যাওয়া আসা তো দূরের কথা, কোনো মোবাইল টাওয়ার পর্যন্ত নেই। সব জানার পর এডের বন্ধু তাকে যেতে মানা করলেও পুরনো সব স্মৃতি ভুলে এড রওনা দিল সামারজাইলের উদ্দেশ্যে। যাওয়ার পথে বোটে একটা বাচ্চা মেয়েকে দেখে এডের অ্যাক্সিডেন্টের হ্যালুসিনেশন হলে সে পুনরায় ওষুধ খেয়ে নিজেকে শান্ত রাখে। একটা নির্দিষ্ট জায়গা অবধি আসার পর ওই দ্বীপের দিকে কেউ যেতে না চাইলে একজন বয়স্ক লোক মিলারের সাথে আলাপ করে, যে সামারজাইলে দরকারি জিনিসপত্র সরবরাহ করে। এড তাকে সেখানে পৌঁছে দিতে বললে সে প্রথমে রাজি হয় না, কারণ ওখানকার লোকেরা বাইরের অজানা মানুষের আগমন পছন্দই করে না। তখন এড তাকে বেশ কিছু টাকা অফার করলে সে রাজি হলেও লোকটা সবার চোখ এড়িয়ে এডকে সামারজাইলের মেন দ্বীপ থেকে কিছুটা দূরে নামায়। জঙ্গল পেরিয়ে বেশ কিছুটা ভিতরে আসলে কয়েকজন দ্বীপের বাসিন্দার সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই সবাই অসন্তোষ প্রকাশ করলে এড বলে সে একজন পুলিশ অফিসার এবং তাকে এই দ্বীপের একজন ডেকে পাঠিয়েছে বাচ্চা হারিয়ে যাওয়া তদন্ত করতে। বয়স্ক মহিলাটি অবশ্য এই কথার গুরুত্ব না দিয়ে তাকে পারমিশন নিতে সিস্টার সামারজাইলের সঙ্গে দেখা করতে বলে। এড তাদের রোয়ানের ছবি দেখিয়ে প্রশ্ন করলে এক প্রকার না চেনার ভান করে মুখ ঘুরিয়ে নেয়, যা এডের যথেষ্ট সন্দেহজনক লাগে। অবশ্য তার মায়ের নাম বললে তারা জানায় সিস্টার উইলো নামের একজন মিটিং হাউসে থাকে বটে, কিন্তু এই ছবি তার মেয়ের নয়। এরপর এড একটা বারে আসে কদিন থাকার জন্য। এই বারের ওনার একজন মহিলা, নাম সিস্টার পিচ। লক্ষণীয় বিষয়, এই বাড়ি অধিকাংশই মহিলা এবং বাকি হাতে গোনা যে কজন পুরুষ আছে তারা এক প্রকার নীরব দর্শক। তখনই উইলো সেখানে এসে এডকে তার রুম দেখিয়ে দেয়। রুমে যাওয়ার আগে এড উপস্থিত সবাইকে তার এইখানে আসার কারণ জানালে দেখে মনে হয় সবাই রোয়ানকে নিয়ে উদাসীন, কিন্তু একটা মৌমাছি টেবিলে বসলে এড সেটাকে গ্লাস দিয়ে মেরে ফেলায় পিচ সেটার প্রতি যেভাবে রিয়াক্ট করে, যা দেখে এড একটু অবাকই হলো। রুমে উইলো তার জন্য একটা চিরকুট রেখে গেছে, যেখানে তাকে 1 ঘন্টা পর ব্রিজের পাশে একাকী দেখা করার কথা লেখা ছিল। এড সেই মতো উইলোর সাথে দেখা করে তাকে সবকিছু শুরু থেকে বলতে বলে, যেমন সে কেন হঠাৎ তাকে ছেড়ে এইখানে চলে আসলো, এমনকি তার যে একটা মেয়ে আছে সেটাও পর্যন্ত এড জানতো না। উইলো প্রশ্নের উত্তরগুলো বড্ড অসম্পূর্ণভাবে দিল, যেমন রোয়ানের জন্য তার বাবার থেকে সাহায্য না চেয়ে এডকে কেন ডাকা হলো।
শুধুই কি তার উপর ভরসা আছে এই কারণে? উত্তর না পেয়ে এড তেমন জোর করল না। সে বলে রোয়ান যে নিখোঁজ হয়েছে এই ব্যাপারে কেউ বিশ্বাস করতে চাইছে না, কিন্তু তার বিশ্বাস যে সে এইখানেই আছে। এড আরও প্রশ্ন করতে গেলে উইলো কিছু একটা দেখে দ্রুত পালিয়ে যায়। সন্ধ্যায় রুমে এসে ব্যাগ চেক করতেই এড চমকে ওঠে, কারণ ব্যাগ থেকে এভরিথিং ইজ ওকে নামক এই টেপটা মিসিং। মানে ওর ব্যাগ নিশ্চয়ই কেউ খুলেছিল। এই ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে শুনতে পায় পিচ দুজন অন্ধ যমজ মহিলাকে বলছে দুদিন পর যে উৎসব হতে চলেছে তার জন্য প্রস্তুতি নিতে। এড এইসব দেখে তেমন কথা বাড়ায় না। সারা রাত দুঃস্বপ্নের মাঝে ঘুম থেকে জেগে উঠলে হঠাৎ কানে আসে বাচ্চার কান্নার আওয়াজ। দেখে ঠিক রোয়ানের মতো ড্রেস পরে একটা বাচ্চা জঙ্গলের দিকে দৌড় লাগিয়েছে। এড রুদ্ধশ্বাসে ওর পিছু নিয়ে একটা আস্তাবলে এসে ঢোকে। সেইখানে অবশ্য রোয়ানকে পায় না, হয়তো দৃষ্টিভ্রম। ব্রেকফাস্টে এড ওদের থেকে মধু খেতে চায়, কারণ এইখানে যেদিকেই চোখ যায় সেখানে মৌমাছি প্রতিপালন হচ্ছে। কিন্তু সিস্টার হানি এই কথার কোনো গুরুত্ব না দিয়ে চলে যেতেই নজর যায় বাড়ির দেওয়ালে টাঙানো ফেস্টিভ্যালের ছবিগুলোর দিকে। সেখানে প্রতি বছরের প্রতিটা ফ্রেমে একটা করে বাচ্চা মেয়ের ছবি ছিল, শুধু শেষ বছরের একটা ফ্রেম বাদে। পিচকে জিজ্ঞেস করা জানতে পারলো এটা হারভেস্ট ফেস্টিভ্যালের ছবি, যা প্রতি বছর বসন্তের শেষ দিনে পালন করা হয়। শুধু তাই নয়, এখানে ফার্টিলিটি ফেস্টিভ্যালও পালিত হয়। তাকে লাস্ট ইয়ারের ফাঁকা ফ্রেমটার ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় কাল রাতে ওটা পুড়ে নষ্ট হয়ে গেছে, তাই সারাতে দেওয়া হয়েছে। এড লক্ষ্য করেছে যে এইখানে বেশিরভাগ ছেলেদের কাজ মেয়েরাই করছে, পুরুষরা প্রায় নেই বললেই চলে। এমনকি প্রত্যেকেই যেন কিছু একটা লুকোচ্ছে ওর থেকে। এড এরপর বাচ্চাদের স্কুলে আসে সিস্টার রোজের সাথে দেখা করতে। অবাক ব্যাপার যে এইখানেও শুধুমাত্র মেয়েরাই পড়ছে। এড সিস্টার রোজ এবং সকল বাচ্চাদের রোয়ানের ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা প্রত্যেকেই এমন রিয়াক্ট করে যেন রোয়ানকে কোনোদিনও দেখেনি বা চেনে না। সন্দেহ বাড়লে এড জোরপূর্বক স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স খাতা চেক করলে সেখানে রোয়ানের নাম দেখে এসে রীতিমতো অবাক হয়। কারণ সিস্টার রোজ মিথ্যে বলতে পারে এটা মানা যায়, কিন্তু এই বাচ্চারা পর্যন্ত কিভাবে মিথ্যে বলছে? রোজ বলে রোয়ান আগুনে পুড়ে মারা গেছে, যেটা উইলও মানতে চায় না। এমনকি তারাও বিষয়টাকে ইগনোর করে, কারণ তাদের মতে মৃত্যু বলে কিছু হয় না। এটা এক প্রকার বিশেষ পর্যায় যেখানে নির্দিষ্ট সময় পর মানব আত্মা দেহত্যাগ করে প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়। এড আর বেশি কথা বাড়ায় না। লোকালদের থেকে জেনে চার্চের কবরস্থানে আসলে উইলও সেখানে উপস্থিত হয় এবং বলে এইখানে রোয়ানকে খুঁজে লাভ নেই, কারণ সে বেঁচে আছে। এই জায়গাটা বহু যুগ ধরে কবরস্থান হিসেবে ব্যবহার করাও হয় না, ফলে পুরনো সমাধিগৃহে এখন হয়তো জল ভরে থাকে। রোয়ানের সাথে যা হচ্ছে এর পুরোটাই একটা চক্রান্ত, কারণ উইলো মুক্ত চিন্তাধারার হওয়ায় সে এখান থেকে বেরোতে চেয়েছিল। তাই দ্বীপের রানী সিস্টার সামারজাইল শাস্তিস্বরূপ রোয়ানকে সরিয়ে এখন উইলোর সাথে কিছু একটা করতে চাইছে। এবং এর সাথে উইলো আরও একটা সিক্রেট রিভিল করে যে রোয়ান আর অন্য কারণ নয়, এড ও তার সন্তান। সব শুনে এড পড়ে যায় দ্বন্দ্বে, কারণ কার কথায় বিশ্বাস করবে? যদি রোয়ান তাদের সন্তান হয়ে থাকে তাহলে শুরু থেকে সে কেন বিষয়টা লুকিয়েছে? এরপর সে এডকে বাড়ি এনে বিষয়টা আরও একটু খোলসা করল। আসলে সেদিন উইলো রোয়ানকে বাড়ি রেখে আধা ঘন্টার জন্য মার্কেট গেছিল। তারপরে সে দেখে সে নেই এবং তার ব্যবহার করার প্রতিটা জিনিস বাড়ি থেকে উধাও, যেন ওর কোনোদিনও অস্তিত্ব ছিল না। এছাড়াও উইলোর কাছে রোয়ানের ওই একটা ছবি ছাড়া আর কোনো ছবি নেই, কারণ দ্বীপে ক্যামেরা একমাত্র ডক্টর মস ব্যবহার করেন এবং তিনি সবার ছবি তুলে দেন। এড রোয়ানের ডেস্কের নিচে বেশ কিছু ক্রিপ্টিক ড্রয়িং দেখে, যেখানে লেখা ছিল হেল্প মি। এইটা তার চিন্তা আরও বাড়িয়ে তুলল। তখনই কানে আসে প্লেনের আওয়াজ। নিশ্চয়ই মিলার এসছে। মোবাইল টাওয়ার যেহেতু নেই, তাই প্লেনের রেডিও ব্যবহার করে সাহায্যের জন্য কাউকে ডেকে পাঠাবে এই ভেবে ছুটে যায় ডেকের দিকে। কিন্তু প্লেনে মিলারকে দেখতে না পেলে তার ফিরে আসার জন্য সেইখানেই অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর এডের নজর যায় ডেকের নিচে, যেন সেখানে কেউ একজন ভাসছে। ও দ্রুত সাঁতার কেটে গিয়ে চেক করলে দেখে ওটা রোয়ান। আর তখনই এড ঝটকা দিয়ে ঘুম থেকে ওঠে। এতক্ষণ বসে ওর চোখ লেগে গেছিল। খেয়াল গেল প্লেনের দিকে, এখনো কেউ আসলো না কেন? অতঃপর সাঁতরে প্লেনে গিয়ে উঠলে দেখে পুরো রেডিও সিস্টেম ভাঙা, মানে কেউ ইচ্ছে করেই এটা করেছে। রহস্য আরো ঘনীভূত হলে এড সোজা গেল ডক্টর মসের কাছে। সেও এক প্রকার ইগনোর করার চেষ্টা করলে এড মসের বাড়ি থেকে বেরোনোর জন্য লুকিয়ে অপেক্ষা করতে থাকে। মস কয়েকজন সিস্টারের সাথে বেরিয়ে গেলে এড তার বাড়ি ঢুকে এনসিয়েন্ট রিচুয়ালের একটা বই পায়।
সেখানে ভালো ফসলের জন্য বছরের শুরুতে ফার্টিলিটি ফেস্টিভ্যালে একজন করে বাচ্চা মেয়েকে আগুনে বিশেষ রিচুয়ালের মাধ্যমে উৎসর্গ করার ব্যাপারে লেখা ছিল। এইটা পড়তেই তার মাথায় আসে সিস্টার রোজের কথা, যেটা রোয়ানকে নিয়ে বলেছিল। ডক্টর মসের বাড়িতে পাওয়া রোয়ানের ছবি তার সন্দেহ আরও বাড়িয়ে দেয়। এড দ্রুত উইলোকে এই বিষয়ে কনফ্রন্ট করে জিজ্ঞেস করে সে কেন শুরু থেকে রোয়ানের রিচুয়ালের থাকার ব্যাপারটা লুকিয়েছে। তবে কথার মার প্যাচে উইলো এর কোনো সঠিক উত্তর দিতে না পেরে ইমোশনাল হয়ে পড়লে এড তেমন আর কথা এগোয় না। অতঃপর কারো সাহায্য না পেয়ে দেখা করতে যায় সিস্টার সামারজাইলের সাথে, কিন্তু সমস্যায় ফেললো তার বাড়ির চারপাশে প্রতিপালন করা মৌমাছিগুলো। একই এডের অ্যালার্জি ছিল, তাই যা হওয়ার সেটাই হলো। যখন জ্ঞান ফিরল দেখে সিস্টার সামারজাইলের বাড়িতে শুয়ে, ডক্টর মস তো পাশেই বসে রয়েছেন। এড নিজেকে সামলে বাইরে এসে দেখা করলো সিস্টার সামারজাইলের সাথে। তাকে দেখে বেশ শান্ত স্বভাবেরই মনে হলো। বেশি ভনিতা না করে এড তার থেকে রোয়ানের কবর খোঁড়ার অনুমতি চায়, যাতে ওর বডি ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানতে পারে। তবে সিস্টার বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামাচ্ছে বলে তো মনে হয় না। তখন এড বিরক্ত হয়ে তাকে এই দ্বীপের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় তারা এই দ্বীপের সবাই এক দেবীকে পুজো করে এবং সিস্টার সামারজাইল নাকি নিজে সেই দেবীর দূত। আচ্ছা, এই জায়গাটা একটু সহজভাবে বুঝিয়ে বলা যাক। আসলে সামারজাইল দ্বীপের সবাই পেগান ধর্মে বিশ্বাসী। পেগান শব্দটা এসছে ল্যাটিন শব্দ পেগানাস থেকে, যার মানে গ্রামীণ লোক বা গ্রামবাসী। পেগান ধর্ম বা পেগানিজম অনেক পুরনো ধারা ধর্মবিশ্বাস, যেটা খ্রিস্টান ধর্মের আগে ইউরোপের অনেক অংশে প্রচলিত ছিল। শহরের দিকে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়লেও তখনও গ্রামবাসীরা বেশ কিছু প্রাচীন দেবদেবীর পুজো করত। খ্রিস্টানরা তাদেরকেই পেগান বলে ডাকত। পেগান ধর্মকে অনেকে আর্থ রিলিজিয়ন বা নেচার স্পিরিচুয়ালিটি বলে, কারণ এরা প্রকৃতির বিভিন্ন জিনিস যেমন সূর্য, চাঁদ, নদী, গাছ, পশুর মধ্যে ঐশ্বরিক শক্তি দেখে সেগুলোকে পুজো করে। তারা বিভিন্ন ঋতুভিত্তিক উৎসবও পালন করে, যার মধ্যে প্রধান হল বেলটেন, সামহেন এবং ইয়োল। তারা বিশ্বাস করে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম একটা চক্রের মতো। বিভিন্ন পৌরাণিক মতে মৌমাছিকে জ্ঞান, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে দেখা হয়। তাই সামারজাইলে সর্বত্র মৌমাছি চাষ হয় এবং এই কারণেই সিস্টার পিচ এডের মৌমাছি মেরে ফেলার জন্য রিয়্যাক্ট করেছিল। তো পেগানরা এই রিচুয়াল করার সময় এক ধরনের মানবাকৃতির কাঠের স্ট্রাকচার ব্যবহার করে, যেটাকে তারা উইকারম্যান বলে। তোমাদের যদি এইগুলো এখনো রূপকথার গল্প বলে মনে হচ্ছে, তাহলে জানলে অবাক হবে বর্তমানে পেগান ধর্মের বেশ কিছু আধুনিক রূপ এক্সিস্ট করে, যেমন উইকো, ড্রুইড্রি এবং হেদেনরি। তো সিস্টার সামারজাইল বলে সালেম উইচ ট্রায়ালের সময় যখন মহিলাদের ডাইনি সন্দেহে মেরে ফেলা হচ্ছিল, তখন তাদের পূর্বপুরুষ সুদূর পাড়ি দিয়ে 1850 সালের দিকে এই দ্বীপের খোঁজ পেয়ে বসতি স্থাপন করে এবং তখন থেকেই এইখানে মহিলাতান্ত্রিক সমাজ চলে আসছে, যেখানে পুরুষদের শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার কাজে ব্যবহার করা হয়। সব শোনার পর এড বুঝে যায় এইখানে কি লেভেলের ভণ্ডামি চলছে, তাই কথা না বাড়িয়ে রহস্যভেদ করতে বেরিয়ে পড়ে। রাত নামতেই এড দ্বীপের পুরনো কবরস্থানে এসে রোয়ানের কবর খুললে সেইখানে তার একটা পুড়ে যাওয়া পুতুল ছাড়া কিছুই পায় না। তাহলে রোয়ান নিশ্চয়ই এখনো বেঁচে আছে এবং তাকে এরা লুকিয়ে রেখেছে। তখনই সে রোয়ানের কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা আসছিল ভূগর্ভস্থ কবরস্থানের নিচ থেকে। এড সেখানে রোয়ানের সোয়েটারের ছেঁড়া অংশ দেখে জলের মধ্যে নেমে কিছু না পেয়ে ফিরে আসতে গেলে দেখে বেরোনোর রাস্তা কেউ লক করে দিয়েছে। বেচারা কারো সাহায্য না পেয়ে জলের মধ্যে সারা রাত কাটিয়ে দিলে সৌভাগ্যবশত উইলো ওকে সকালে খুঁজতে এলে সেখান থেকে উদ্ধার করে। সে উইলোকে সতর্ক থাকতে বলে সোজা চলে যায় সিস্টার সামারজাইলের বাড়ি, কিন্তু সেইখানে বেশ কিছু অদ্ভুত জিনিস এডকে দুশ্চিন্তায় ফেলে দেয়। যেমন সিস্টার সামারজাইলের হাজবেন্ড এবং উপরের রুমে বন্দি মৌমাছি সহ এক নারী। এর সেখান থেকে বেরিয়ে রাস্তায় সিস্টার রোজকে মাস্ক পরে আসতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলে জানতে পারে তারা ফেস্টিভ্যালের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ রোয়ানের সাথে আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে। তার আগে যেমন করেই হোক তাকে উদ্ধার করতেই হবে। রোজের থেকে সাইকেল ছিনিয়ে এসে বেরিয়ে যায় বারের উদ্দেশ্যে। সেখানে উপস্থিত সকল পুরুষদের থেকে সাহায্য চাইলে কেউ ভয়ে এগিয়ে আসে না। অতঃপর সে প্রতিটা বাড়ি ঘুরে রোয়ানকে খুঁজতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এমনকি তার সাইকেলটাও সুযোগ বুঝে কেউ নিয়ে পালায়। অবশেষে এড ডেকের ধারে আসলে পাথরের খাঁজে মৃত মিলারের দেহ পড়ে থাকতে দেখে। তাকে কেউ নৃশংসভাবে মেরে ফেলেছে। অগত্যা অসহায় এড বাড়ে এসে সিস্টার পিচকে মেরে অজ্ঞান করে তার বিয়ারের কস্টিউম পরে রিচুয়ালে অংশগ্রহণ করে, এই আশায় যদি রোয়ানকে সেখানে পাওয়া যায়।
দ্বীপের সবাই বিভিন্ন কস্টিউম আর মাস্ক পরে হেঁটে চলেছে সেলিব্রেশন করতে। সবথেকে আশ্চর্যের বিষয়, তাদের সাথে উইলো পর্যন্ত অংশগ্রহণ করেছে। অনেকটা পথ চলার পর তারা জঙ্গলের ভিতরে একটা জায়গায় উপস্থিত হলে এড দেখে একটা বড় গাছের সাথে রোয়ানকে বেঁধে রাখা হয়েছে। এড একটুও দেরি না করে রোয়ানকে উদ্ধার করে তাকে নিয়ে ছুটে চলল ডেকের ধারে। সিস্টার সামারজাইলের আদেশে ততক্ষণে বাকিরাও এডের পিছু নিয়েছে। ওদের থেকে বেঁচে গাছের আড়ালে লুকোনোর সময় আচমকা রোয়ান এডের হাত ছাড়িয়ে রুদ্ধশ্বাসে ছুটে যায় জঙ্গলের আরো গভীরে। এড থেকে বাঁচাতে সব ভুলে ছুটে চলল, কিন্তু এ কি, পুরো জঙ্গলের রাস্তা ঘুরে রোয়ান একটা মাঠের সামনে এসে ছুটে চলল অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সিস্টার সামারজাইল এবং তার মা উইলোর দিকে। এড এইবার রীতিমতো ঘাবড়ে যায়, ভেবে পায় না কি হলো তার সাথে। সিস্টার সামারজাইল হেসে বলে, ধন্যবাদ মিস্টার এড, স্বইচ্ছায় এইখানে আসার জন্য। তুমি উইকারম্যানের পরম্পরা পূর্ণ করেছ। আর এই ঘটনার সাথে রিভিল হয় আসল রহস্য। আসলে রোয়ান কখনোই নিখোঁজ হয়নি, বরং সবটাই ছিল তাদের প্ল্যানের অংশ। শেষ বছরে ফসল ভালো না হওয়ায় তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য দরকার ছিল নিজের রক্তের সম্পর্কের কাউকে তার প্রতি উৎসর্গ করা। তাই এক্ষেত্রে কাজে আসে উইলো। সে প্রথম দিন থেকেই এডের সাথে মিথ্যে সম্পর্কে ছিল। তার আসল লক্ষ্য ছিল মেয়ে সন্তান হলে তাকে নিয়ে এই দ্বীপে ফিরে আসা, যাতে তাদের প্রজন্ম আরও এগিয়ে চলে। উইলো আর অন্য কেউ নয়, স্বয়ং সিস্টার সামারজাইলের মেয়ে। যখন সে জানতে পারে তাদের একটা বড় উৎসর্গের প্রয়োজন, তখন সবাই মিলে এডের কাছে ওই চিঠি পাঠায়। তাদের অনুমান ছিল এড উইলোর কথায় ঠিকই ছুটে আসবে, আর সেটাই সত্যি হলো। এড প্রথম দিন এইখানে আসতেই পুরো দ্বীপের মানুষ এমনভাবেই ঘটনা সাজায় যাতে এড তাদের মায়াজালে আরও জড়িয়ে পড়ে। তখনই এড ওদের দিকে বন্দুক তাক করে গুলি চালাতেই ধাক্কা লাগলো, কারণ উইলো অনেক আগেই বুলেটগুলো বের করে নিয়েছে। কিছু বুঝে ওঠার আগে সবাই ঝাঁপিয়ে পড়ে এডের উপর। তাকে বস্তাবন্দি করে নিয়ে আসা হয় বাঁশের তৈরি বিশাল উইকারম্যানের স্ট্যাচুর সামনে, যার মধ্যে বন্দি রয়েছে বিভিন্ন পশু। সেইখানে এডকে দড়িতে বেঁধে একদম উপরে তুলে রোয়ানের হাতে ধরিয়ে দেওয়া হলো জ্বলন্ত মশাল। এড চিৎকার করে রোয়ানকে আগুন লাগাতে মানা করে, বলতে থাকে সে ওর বাবা, কিন্তু কে কার কথা শোনে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ল। এডকে পুড়তে দেখে সবাই উচ্চ স্বরে উল্লাস করছে। এড বুঝেও পেল না এই দ্বীপে এসে কখন একটা শিকারী নিজেই শিকার হয়ে গেল। এই ঘটনার পর কেটে যায় 6 মাস। শহরের কোনো এক বারে দেখা যায় উইলো আর হানিকে আবার একটা নতুন শিকারের খোঁজে, এবং এর সাথে শেষ হয় দ্য উইকারম্যানের গল্প। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা অবশ্যই সিনেভার্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।